এখানে আজকে 12th ক্লাস হচ্ছে হিস্ট্রি পোর্শনের, এবং এটা হচ্ছে এই যে সেকশন চলছে সেই সেকশনের থার্ড পার্ট, 4th ইউনিটের থার্ড পার্ট। 4th ইউনিট হচ্ছে তোমাদের সিলেবাসের যেটা সেকেন্ড সেকশন আছে, মানে সেকেন্ড পেপারের যে হিস্ট্রি পোর্শন যেখানে আছে ওখানে 4টে টপিকের আছে: ক্যানোনিক্যাল লিটারেচার, নন ক্যানোনিক্যাল, তার হচ্ছে আর্লি বুদ্ধিজম আর স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম। 4টে টপিকের অনুযায়ী বলেছিলাম 4টি ইউনিট হয়েছে। তার মধ্যে এখানের 4th ইউনিট হচ্ছে সিলেবাসের যেটা সেকেন্ড, মানে নন ক্যানোনিক্যাল লিটারেচার। এবং নন ক্যানোনিক্যাল লিটারেচার থেকে জেনারেলি একটা করে কোশ্চেন প্রতি বছরই থাকে। তো ইতিমধ্যে আমরা অনুপিটক পড়েছি, অনুপিটক বিভিন্ন প্রশ্ন। কমেন্টেটরদের মধ্যে থেকে পড়া হয়েছে বুদ্ধঘোষ বুদ্ধদত্ত। আজকে হচ্ছে বংশ লিটারেচার পড়া হবে। বংশ লিটারেচার 15 সালে এসেছে, এছাড়া বোধহয় আর একটা 21-এ না কবে এসেছিল, খেয়াল হচ্ছে না। কোশ্চেন পেপার ঘাঁটবে এবং মুখস্থ হয়ে যায় যেন কোনটা কবে এসেছে। আমি ভুলে যাই ক্ষতি নেই, কিন্তু তোমাদের এটা থাকতে হবে যে 23-এ কী এসেছে, 22-এ কী এসেছে, সেইভাবে। বংশ লিটারেচার যে আছে এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই সেকশনের মধ্যে থেকে আমি লাস্টে আজকে কিছুটা রিভিশনের আলোচনা করে দেবো। ভীষণ ইম্পর্টেন্ট বিষয় বলা হবে, প্রত্যেকে ভালো করে শুনবে এবং নোট করে রাখবে। এই নোটটি খুব ভালো লেখা, এটা লিখলে একটা নাম্বার ভালো পাওয়া যাবে। এবং কোন নোটটা ভালো, কোনটা থেকে ভালো নাম্বার পাওয়া যায়, এটা আমি টোটাল থেকে মোটামুটি বলে দেবো ক্লাসের শেষে। তো বংশ সাহিত্য যে আছে, কোশ্চেনটা দেখলে রাইট এ নোট অন দ্য বংশ লিটারেচার অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বংশ সাহিত্য সম্পর্কে লেখো। বংশ মানে যেটা মহাবংশ, দ্বীপ বংশ তোমরা শুনেছ, সেইটা। নেক্সট হচ্ছে কমেন্ট অন দ্য টার্ম বংশ। বংশ টার্মটি সম্পর্কে লেখো। গিভ এ ব্রিফ সার্ভে অফ দ্য বংশ লিটারেচার ইন পালি। পালি সাহিত্যে বংশ সাহিত্যের একটি পর্যালোচনা করো বা এইটাই তথ্য প্রদান করো, এরকম বলা যায়। তো দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের মধ্যে একটা স্পেসিফিক প্রশ্ন, একটা জেনারেল বিষয়। বংশ লিটারেচার অফ শ্রীলঙ্কা বলতে অ্যাকচুয়ালি বংশ যে গ্রন্থ, মহাবংশ, দীপবংশ তোমরা নাম শুনেছ, এছাড়া আরও গ্রন্থ আছে: তুল্য বংশ, মহাবোধি বংশ, দাঠা বংশ, ধাতু বংশ, ধ্রুপবংশ, শাসন বংশ, চামদেবী ধাতু বংশ, গন্ধবংশ, শাসন বংশ, বহু আছে। তো সবগুলো এক জায়গায় লেখা না, শ্রীলঙ্কায় লেখা হয়েছে, মিয়ানমারে লেখা হয়েছে, থাইল্যান্ডে লেখা হয়েছে। এখানে প্রথম প্রশ্ন বলছে শুধু শ্রীলঙ্কার যেগুলো লেখা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলছে টোটাল গোটা পালি সাহিত্যে যেখানে যে যা লিখেছে সব একসাথে। তো এটা আমি শেষে বলছি এখানে বিষয়টা কিভাবে লিখতে হবে। প্রথমে বংশ কাকে বলে? বংশ শব্দটা হচ্ছে বংশ, তালব্য থেকে আসছে। বংশ মানে যেটা বংশ পরম্পরা, ট্র্যাডিশন বা হেরিডিটি কাস্টম, এটা বোঝায়। পালিতে ঠিক মানে বংশ অমুকের বংশ মানে এর ছেলে ওর ছেলে ওই অর্থে না হয়ে স্পেসিফিক ত্রিপিটকোত্তর যুগের এক শ্রেণী গ্রন্থরূপে সেটি প্রযুক্ত হয়। ত্রিপিটকোত্তর মানে ত্রিপিটক পরবর্তী, নন ক্যানোনিক্যাল লিটারেচার বলতে যা বোঝায়। তার মধ্যে বংশ হচ্ছে একটা এক শ্রেণীর গ্রন্থ। এই এতগুলো যে নাম বললাম সেগুলো এক একটা ধরনের গ্রন্থ। এগুলো কি বিষয়ের গ্রন্থ? না, এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম কিংবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ক্রমিক ইতিহাস, ধারাবাহিকভাবে পরপর ঘটছে। যদি যেমন উদাহরণ দ্বীপ বংশ যে আছে, দ্বীপ মানে শ্রীলঙ্কা, দ্বীপ রাষ্ট্র, শ্রীলঙ্কার দ্বীপের ইতিহাস। তারপরে দাঠা বংশ হচ্ছে বুদ্ধের 4টি দাঁত, মানে দেহ যখন তার দাহ করা হয় 4খানি দাঁত অবশিষ্ট ছিল, দাঁতের পালি হচ্ছে দাঠা, দন্তও বলে। ওইটি মানে প্রথমে কলিঙ্গে বোধহয় স্থাপন করা, কলিঙ্গে না অন্য কোথায় একটা স্থাপন করা হয়েছিল, স্তূপ করা, সেখান থেকে কলিঙ্গে আসে, কলিঙ্গের দন্তপুর হচ্ছে
অনেকে বলে এখন যে মেদিনীপুরের দাঁতন আছে, ওইটি নাকি দন্তপুর ছিল। দাঁতন একদম উড়িষ্যার বর্ডারে, মানে উড়িষ্যার মধ্যেই হয়তো ছিল এরকম। যাই হোক, সেখান থেকে সেটা শ্রীলঙ্কায় যায়, এবং বর্তমান শ্রীলঙ্কার যে ক্যান্ডি যে জায়গা আছে, সেখানে বুদ্ধের ওই দাঁতটি রাখা আছে। কি দালদা মালিগোবা এরকম একটা শ্রীলঙ্কার ভাষায় বলে। তো এইটি খুব পবিত্র বৌদ্ধদের তীর্থ একটা। ওই দন্ত ধাতু বা দাঠা, সেইটির পরিচয় কোথায় ছিল, এখানে ছিল, তারপর ওখান থেকে ওখানে গেছে, ওখান থেকে ওখানে গেছে, এইরকম ইতিহাস আছে দন্ত ধাতু বংশ। মহাবোধি বংশ আছে। মহাবোধি অর্থে হচ্ছে ওই যে বুদ্ধগয়ার যে বৃক্ষের নিচে বুদ্ধ নির্বাণ লাভ করেছিল, সেই বোধি বৃক্ষ, সেই মহাবোধি বলা হয়। ইমে হেতে মহাবোধি লোকনাথেন পূজিতা অহম তীতম নমস্বামী বোধি রাজ নমস্তুতে। এইরকম মানে যে বোধি বৃক্ষ যে আছে, সেইটি বৌদ্ধরা বন্দনা করে বিভিন্ন রিচুয়াল যখন হয় তাতে। তো এই মহাবোধিও বলা হয় ওটাকে। তো ওই বৃক্ষের শাখা অশোকের যে কন্যা সংঘমিত্রা, তিনি নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কাতে। তো ওইখানে নিয়ে যাওয়া, সেখান থেকে তার চারা অন্য জায়গায় রোপণ হয়, সেখান থেকে তার চারা, এইভাবে মহাবোধি যে বৃক্ষ, তার বংশ। বোধি বৃক্ষ কোথায় কোথায় রোপণ হয়েছিল, এইটি হলো বিষয়। এবারে বংশ হচ্ছে এই ধরনের গ্রন্থ, এবং সেখানে একটা ইতিহাসের পরিচয় পাওয়া যায়। ইংরেজিতে এগুলো ক্রনিকালস বলা হয়, ক্রোনোলজি থেকে আসছে, মানে একটা ধারাবাহিক বিবরণী। এগুলি হিন্দু সাহিত্যের পুরাণের সমতুল্য। পুরাণে যেমন একটা ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়, পুরাণে স্বর্গ, প্রতিস্বর্গ, মন্বন্তর, বংশানুচরিত, এরকম 5টি পুরাণের লক্ষণ বলে। ওগুলোর মধ্যে সৃষ্টি থেকে একদম কীভাবে সব কিছু তৈরি হচ্ছে, ধারাবাহিক একটা ইতিহাস পাওয়া যায়। এখন এর মধ্যে নানান রকম কাহিনী আছে, কিন্তু যাই হোক, বংশ সাহিত্যের মধ্যেও নানান রকম কাহিনী আছে। যেমন বুদ্ধ মানে আকাশ পথে শ্রীলঙ্কা গিয়েছিলেন 3 বার, এইরকম সব কাহিনী আছে। সেগুলো সত্য অসত্য যাই হোক না কেন, এক তো সেগুলোর একটা ট্র্যাডিশনাল ভ্যালু আছে। বিশেষত এই জাতীয় কাহিনীগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এইগুলো মূলত বিভিন্ন নৈতিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত। সেই যেমন বকের আর কচ্ছপের গল্প আছে। একটা কচ্ছপকে দুটো বক একটা কাঠিতে করে নিয়ে যাচ্ছে, এইগুলো তো একটা অবাস্তব। তার কচ্ছপটাকে নিচে থেকে বাচ্চারা সব তিরস্কার করছে বলে কচ্ছপটা যেই কথা বলতে গেছে তখন নিচে পড়ে গিয়ে মরে গেছে। কচ্ছপই কথা বলতে পারে? কচ্ছপ আদৌ শব্দ করে কিনা কে জানে। তারপর ওই রকম কাঠি করে নিয়ে যাচ্ছে, এটা একটা অদ্ভুত কাহিনী। কিন্তু এইগুলোর একদিকে তাৎপর্য হচ্ছে যে এগুলো নৈতিক শিক্ষা দেওয়ার জন্য কাহিনীগুলো বানানো হয়েছে। আরেকটি বিষয় আছে, এটি খুব সুন্দর প্রবাদ আছে সংস্কৃতে, না হিয় মূলা জনশ্রুতি। জনশ্রুতি অমূলক নয়, মানে ওই যাহা রটে তার কিছুটা বটে, সেই রকম। এইটি কিছুটা গুরুপদ হালদার একটি বই আছে, যেটা ব্যাকরণ দর্শন ইতিহাস, তো সেইখানে তিনি কিছুটা প্রয়োগ করেছেন। বিষয়বস্তু হচ্ছে যে পৌরাণিক যে বিভিন্ন কাহিনীর চরিত্র যারা আছে, তাদের অনেকেরই রচিত গ্রন্থ আছে। কিছু গ্রন্থ পাওয়া যায়, কিছু গ্রন্থের কোটেশন পাওয়া যায়। যেমন পাণিনির অষ্টাধ্যায়ীতে পূর্ববর্তী 7 জন বৈয়াকরণ যে আচার্যের নাম আছে, গিরেশ্চ সেনকস্য, অবং স্ফোটায়নস্য, লৌকহ সাকল্যস্য, এরকম সব আছে। সাকল্য, সেনক, শাকটায়ন, তারপর এদিকে স্ফোটায়ন ইত্যাদিতে। তো এদের যখন কাহিনী পাওয়া যাচ্ছে, কাহিনীটা তো কাহিনী, সেটা আলাদা কথা, কিন্তু এদের কোটেশন পাওয়া যাচ্ছে মানে এদের গ্রন্থ থেকে, তার ডেফিনেটলি এই নামে কেউ ব্যক্তি ছিল। তো অনুরূপে বংশ সাহিত্যের যে কাহিনী আছে, অনেক এখানে কল্পকাহিনী আছে, কিন্তু এইগুলোর মধ্যেও দেখা যাচ্ছে যে হিস্ট্রির উপাদান আছে। এবং বংশ সাহিত্যের যে পরম্পরা, মানে বিম্বিসার রাজা হলেন, তারপরে অজাতশত্রু, তারপরে উদয়ভদ্র, নাগমুণ্ড, নাগদশক, শিশুনাগ, এই চলছে, কালাশক ইত্যাদি। এইটা কিন্তু মোটামুটিভাবে হিস্ট্রিতে অ্যাকসেপ্ট করা হয়, যে ধারাবাহিক যেটা। এমনকি শ্রীলঙ্কারও পরপর রাজাদের ইতিহাস বর্ণনা আছে,
সেগুলো হিস্ট্রিতে অ্যাকসেপ্ট করা হয় যে কার পরে কে রাজা ছিল। ক্রোনোলজির ব্যাপারটা মানে কে কতদিন রাজত্ব করেছিল সেইটা নিয়ে একটু মতানৈক্য হয়। অ্যাকচুয়ালি আমি আমার এগুলো নিয়ে আমার রিসার্চের কাজই তো পালি ব্যাকরণ সাহিত্যের ইতিহাস, এই জন্য ভীষণভাবে এগুলো আমার ঘাঁটতে হয়। তো শ্রীলঙ্কারেরও কোন রাজা ছিলেন, তার সময় কোন বৈয়াকরণ ছিলেন, কী লিখেছেন, এই সবগুলো বিষয়বস্তু। তো সেক্ষেত্রেও দেখা যায় যে হয়তো মহাবংশের সঙ্গে কিছুটা সাল তারিখের 2-3 বছর হেরফের হচ্ছে বটে, কিন্তু এই কার পরে কে রাজা ছিল এটা হুবহু এই বংশ সাহিত্য অনুসারেই তৈরি হয়েছে। এত কিছু তোমাদের বলার কারণ হলো যে অলওয়েজ আমি বলেছি যে পারলে অনেক কিছু অ্যাড করতে পারো। এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই ভূমিকার জায়গায় কিন্তু অনেক কিছু এখান থেকে অ্যাড করা যায়। যে বংশ সাহিত্যে অনেক মানে কাহিনী দেখা যায়, কিন্তু সেই কাহিনীগুলো নৈতিক শিক্ষা দেওয়ার জন্য রচিত বলা যায়, এবং তার মধ্যেও অনেক কিছু বাস্তবিকতা আছে, যে সম্পূর্ণভাবে সেগুলো অমূলক নয়। এই রকম পয়েন্টগুলো অ্যাড করে, এগুলো খুব সুন্দর পয়েন্ট। তো এই জন্য এত কিছু বলা। এবারে বিষয়বস্তু হচ্ছে যে ত্রিপিটকের পরবর্তী যেগুলো বংশ সাহিত্য আছে সেগুলো শ্রীলঙ্কায় লেখা হয়েছে, মায়ানমারে বা মিয়ানমারে লেখা হয়েছে, ব্রহ্মদেশেও লিখতে পারো অসুবিধা নেই, থাইল্যান্ডেও লেখা হয়েছে। 3টে পার্টে এগুলোকে বলা হচ্ছে। শ্রীলঙ্কার মধ্যে প্রথম হচ্ছে দ্বীপ বংশ। বিভিন্ন বংশগ্রন্থগুলির মধ্যে 4th শতকে ধাতু সেনের আমলে রচিত দ্বীপবংশ হল প্রাচীনতম বংশগ্রন্থ। এটি 24টি পরিচ্ছেদে বিভক্ত পদ্মাকারে দ্বীপ অর্থাৎ শ্রীলঙ্কার ইতিহাস বর্ণনা করে। বোঝাই যাচ্ছে সহজ বিষয়। গ্রন্থটির প্রথম দিকের অধ্যায়গুলিতে শাক্য বংশের উৎপত্তি, বুদ্ধ জীবনী, বিভিন্ন সঙ্গীতি, শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রচার প্রভৃতি ঘটনা স্থান পেয়েছে। পাশাপাশি পরবর্তী অধ্যায়গুলিতে সিংহলরাজ বিজয় থেকে শুরু করে ধাতু সেন পর্যন্ত রাজাদের রাজত্বকাল সম্বন্ধে জানতে একদম শর্টে মিনিমাম বিষয়বস্তুগুলো বলা হয়েছে। এবং এই জায়গাটা গ্রন্থের পরিচয় দিতে গিয়ে তোমাদের শর্ট নোটের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে গ্রন্থের শর্ট নোট লিখতে গেলে সেই গ্রন্থের কী অর্থ, সেইটি কতগুলি অধ্যায় আছে, কীভাবে রচিত, তার বিষয়বস্তু, এই জিনিসগুলো দিতে হয়। এখানে সেগুলোই দেওয়া হয়েছে। পরের যদি তুল্যবংশ আমরা দেখি, এটি মহাবংশের পরিপূরক গ্রন্থ। সম্পূর্ণ গ্রন্থটি পদ্যে রচিত। এতে 100টি পরিচ্ছেদ আছে। মহাবংশ পরবর্তীকালে রাজা মেঘবর্ণ থেকে বিক্রম রাজসিংহের রাজত্বকাল নিয়ে এটি রচিত। গ্রন্থটি রচনাশৈলী বিশ্লেষণ করলে অনুমান করা যায় এটি একজন লেখকের পরিবর্তে 3টি পর্যায়ে তিনটি পর্যায়ে 3জন লেখকের দ্বারা রচিত। এটা একটু ঠিক করে নাও, পর্যায়ে হবে। আর তবে সিংহলী ঐতিহ্য অনুসারে এইটি ব্রহ্মদেশ থেকে আগত ধর্মকীর্তি হলেন এর রচয়িতা। তাহলে এই বিষয়গুলি কে লিখেছে, কতগুলো অধ্যায় আছে, এই বিষয়গুলি হচ্ছে এখানে বিষয়বস্তু। খুব ছোট করে লেখা আছে, বাকিগুলো ইন্ডিভিজুয়াল আমার মনে হয় না বলার প্রয়োজন আছে। আর এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যদি প্রশ্নটা শুধুমাত্র শ্রীলঙ্কার বংশগ্রন্থ বলে তাহলে এই এক পাতা মানে এইখানেই গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এইটুকু। তাহলে তো অনেকটা ছোট হয়ে যাবে 30 নম্বরের প্রশ্ন। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, হিস্ট্রি পোর্শনের জন্য মানে লিটারেচার যে পোর্শনটা শুরু হচ্ছে এইখানের জন্য আমি বলেছিলাম যে বৌদ্ধ সাহিত্য বইটা দেখতে। তো বৌদ্ধ সাহিত্য বইয়ের যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়েতে তোমরা ত্রিপিটক পরবর্তী পালি সাহিত্য বলে চ্যাপ্টার আছে, সেখানে দেখবে বংশ গ্রন্থগুলোর পরিচয় দেওয়া আছে, অনেক লেখা আছে। মহাবংশ নিয়ে বোধহয় 1-1.5 পাতা 2.5 পাতার মতন লেখা, ওখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। তো সুতরাং এইটা একটু তোমাদের কাজ হচ্ছে যে এইগুলো আর একটু বাড়াতে হবে। এখানে এই 3টে বা 4টে করে সেন্টেন্স আছে প্রতিটা বংশগ্রন্থে। এটা মোটামুটি একটা 2.5 পাতা মতন শুধু শ্রীলঙ্কার গ্রন্থগুলো একটা বানিয়ে নিলে ভালো হয়। যদি
অনলি শ্রীলঙ্কার কোশ্চেনটা আসে, এবং ওই কোশ্চেনটা 15 সালের পরে আর একবার এসেছে, 18-19-এর পরে, মনে পড়ছে না, 20-তে সম্ভবত, 20 বা 21-এ। তো এইভাবে এগুলো আছে, আমার মনে হয় না এটা বলার মতন কিছু আছে। নিচে শর্ট নোটের যে বিষয় আছে, শর্ট নোটগুলো ওই পুরোভাবে যেমনভাবে বলা হয়েছে সেইভাবে লিখবে, এইটা যেমন আছে। এই এতটা করে 1 2 3 4 5 6 6 7 লাইনের যদি শর্ট নোট করে দেওয়া যায় তাহলে প্রায় 2.5 পাতার মতন হয়ে যাবে শ্রীলঙ্কার বংশগন্ধ। তো ওখান থেকে তাহলে অসুবিধা নেই। আচ্ছা, এবারে এই যে আজকের যে ক্লাসের বিষয়, এইখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারে। স্যার এই যে দাতা, হ্যালো বলো। স্যার, বলছি দাতা বংশ যেটা, দাতা বংশটা মানে যে বুদ্ধের দন্ত ধাতু সংরক্ষণের ইতিহাস। তো মানে যদি মানে এটাকেও কি আমরা এক্সটেন্ডেড ওয়েতে লিখতে পারি, মানে কিছু তথ্য কালেক্ট করে বা হ্যাঁ, আমি সেটাই বললাম যে বৌদ্ধ সাহিত্য যে বই আছে ওর পঞ্চম অধ্যায়ে দেখবে এটা নিয়ে অনেক বিস্তৃতভাবে লেখা আছে। তো সেইগুলো যদি প্রশ্নটা দেয় যে শ্রীলঙ্কার বংশ সাহিত্য, তাহলে এইটুকু দেখলে ওটা 1 পাতা হয়ে যাবে নোটটা। সেক্ষেত্রে আরেকটু এটাকে বাড়িয়ে নেবে, মিনিমাম ধরো 5 থেকে 6 লাইন করে হবে, সেই রকম একটু বানিয়ে নেবে। আর একজন কিছু প্রশ্ন করছিল। স্যার আমি বলছিলাম, হ্যাঁ বলো, কি বলছো? বলছিলাম আপনি যে নোটগুলো আছে সেটা যদি পুরোপুরি লিখি বা অন্য জায়গায় যদি ইনফরমেশন কালেক্ট না করে মার্কস ঠিকঠাক কতটা বুঝতে পারে এর মধ্যে? এইটা কীরকম লিখছো তার উপর ডিপেন্ড করছে। লেখার দুটো ধরন হয়, আমি প্রথম দিকেই বলেছিলাম যে কীভাবে একটা লেখা স্পেসিফিকেশন হবে, মানে সেটা গুণমান বৃদ্ধি হবে। একটা হচ্ছে সেখানে কিছু ডেটা অ্যাড করা যায়, সেক্ষেত্রে তো বললাম আপাতত বৌদ্ধ সাহিত্য বইটি দেখতে পারো। আমি বলে দেবো এই ক্লাসের, তো বললাম রিভিশন হবে পুরোটা, কোথা থেকে দেখবে, কোন বই দেখবে, কোন চ্যাপ্টার দেখবে, সমস্ত কিছু বলা হবে। তো ওগুলো অ্যাড করতে পারো। আর সব থেকে ভালো হচ্ছে যদি পালি কোটেশন অ্যাড করতে পারো। ধরো ওই যে ভিক্ষুণী সঙ্গের যে নোটটা ছিল, কেউ শুধু লিখে দিল যে 100 বছরের ভিক্ষুণী একদিনের ভিক্ষুকে এসে প্রণাম করবে, তার সেবা করবে, সম্মান করবে, এইটা। আর একজন ওই বর্ষশতোপসন্নায় ভিক্ষুণীয়া তদপসন্নস্য ভিক্ষুণ অত্যুত্থানং অঞ্জলিকরণং স্বামীজি কম্মং কর্তম, এইটা লিখবে, ডেফিনেটলি সে নাম্বার পাবে। তো পালি কোটেশন অ্যাড করাটা কিন্তু কঠিন তোমাদের এখনও, আমি প্রথমেই বলেছিলাম যতদিন না গ্রামার ঠিকঠাক শিখছো না, এখন পালি কোটেশনগুলো দরকার নেই। আপাতত তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই বৌদ্ধ সাহিত্য, এবং আমি আজকে আলোচনা করে দেবো সমস্ত কিছু, সেখান থেকে টুকটাক অ্যাড করতে পারো। যাদের অ্যাড করার সময় নেই, তোমাদের অনেকেই এখনও এই নোটগুলো তৈরি করোনি, তাদের চাপ নিয়ে লাভ নেই। এখন আগের সিলেবাস শেষ করো, প্রত্যেককে বলছি যে যে জিনিসটাকে আগে কভার করো, তারপরে এডিশনের কথা ভাববে, না হলে কিন্তু বিপদ। তো সেক্ষেত্রে প্রত্যেককে আমি যেটা বলবো যে যে বইগুলো বলা আছে সেইগুলো একটুখানি দেখবে। ধরো বংশ সাহিত্য পড়তে বসেছো, প্রত্যেকে বৌদ্ধ সাহিত্য বইটার কত নাম্বার পেজে বংশ সাহিত্য আছে সেটা একটুখানি খুলে 2-4 পাতা উল্টে দেখলে, পারলে কত নাম্বার পেজে আছে এটা লিখে নিলে। বৌদ্ধ সাহিত্য এখানে ধরো বংশ সাহিত্য নোট শুরু হচ্ছে, এইখানে লিখে নিলে যে বৌদ্ধ সাহিত্য এত থেকে এত পেজ, এইটুকু করে রাখলে পরবর্তীতে যখন অবসর পাবে বা ধরো সিলেবাস শেষ হয়ে গেল, তখন মক টেস্ট হবে, তখন গিয়ে বৌদ্ধ সাহিত্য খুলে কিছু এডিশনের কথা ভাববে, এখন দরকার নেই। হ্যাঁ, যাদের সময় আছে তারা দেখতে পারো, কিন্তু সিলেবাস কভার করার পরে এখানে যে 100 নাম্বার যা কিছু আছে মোটামুটি অ্যাটলিস্ট সাজেশানটা কভার করলে, পুরোটা সাজেশানের মধ্যেও কম জিনিস নেই, তারপরে গিয়ে এইসব এডিশনগুলো করবো, এখন না। ঠিক আছে? আচ্ছা, আমি একদম প্রথম ক্লাস থেকে মোটামুটি রিভিশন করবো, তো প্রত্যেকে যাদের প্রিন্ট আউট আছে পারলে
প্রিন্ট আউটের নোট করবে অথবা খাতায় লিখতে পারো, কিন্তু নোট করতে থাকবে, অনেক কিছু বিষয় বলা হবে। আচ্ছা, প্রথমত হিস্ট্রি পোর্শনের এটা 100 নাম্বার কভার হলো। 100 থেকে কিন্তু আমি মোটামুটি বলতে পারি তোমাদের প্রত্যেকে 70-এর মতন পাবে 100 থেকে। যারা একটু ভালো করবে তারা ধরো 75-এর মতন পেয়ে যেতে পারো, এবং খুব ভালো যদি করতে পারো, অ্যাডিশন ফ্যাডিশন করতে পারলে 80-র উপরেও পেতে পারো। অফলাইন ব্যাচের একজন স্টুডেন্ট এক্সাম নেওয়া হয়েছিল, সে তো 81 পেয়েছে, এবং অফলাইন এক্সাম দিয়েছে সামনে বসে, সুতরাং কোনো কিছু চিটিং করার প্রসঙ্গই নেই। তো লিখেছে, এবং সে ওই ভিক্ষুণী সংঘের যে অষ্টগুরু ধর্ম সেগুলো সব পালিগুলো লিখেছে, এবং নির্ভুলভাবেই লিখেছে, বানানগুলো হয়নি। খেটেছে, সেও তোমাদেরই মতন নতুন স্টুডেন্ট, তো সময় দিয়ে ওগুলোকে মুখস্থ করেছে। তো এখান থেকে কিন্তু 70 মিনিমাম পাবে। সুতরাং এই জায়গাটা পড়ে ফেলো। যারা এখনও পড়োনি তারা চেষ্টা করো যতটা সম্ভব কভার করা। অনেকে বিভিন্ন এক্সাম দিচ্ছ, অনেকে চাকরিজীবী, সেক্ষেত্রে সময়ের অভাব। তাহলে আমি তোমাদের বারবার করে বলেছি, যেটা যে সপ্তাহে পড়ানো হচ্ছে সেটা সেই সপ্তাহে পড়ে ফেললে ভালো। এখন সিলেবাস শেষ হয়ে গেল, অনেকেরই আসে হয়তো 2-3টে নোটও করেনি, তো তারাও চেষ্টা করো যতটা হয় কভার করার, অ্যাটলিস্ট সাজেশান যেটা দেয়া হয়েছে সেইটা করার। তো আর একটা বিষয় হচ্ছে যে আমি মোটামুটি 2-3 সপ্তাহ পরে কিন্তু এক্সাম নেব পুরো 100 নাম্বারে। তো সেটার জন্য একটু প্রিপারেশান শুরু করো। এক্সামটা তোমাদের মানে পীড়ন করার জন্য নেওয়া হচ্ছে না, এক্সামটা নেওয়া হচ্ছে যাতে রিভিশন হয়। যারা পড়েনি তারা যাতে পড়ে, এবং যারা পড়েছে তাদের আর একবার প্রথম দিকে পুরো ঝালাই হয়ে যায়। তো হার্ডলি 2 উইকস বা 3 উইকস, 1 মাসও নয়, তার মধ্যে আমি এক্সাম নেব, এবং আমি আশা রাখি প্রত্যেকে এক্সাম দেবে। তো জিনিসগুলো একটু রিভাইজ করার চেষ্টা করো। যাদের সময় নেই ঠিক আছে, অসুবিধা নেই, যতটুকু হয় করো। আচ্ছা, আর একটা হচ্ছে পরের সপ্তাহ থেকে যেহেতু হিস্ট্রি পালি পোর্শনে ক্লাস শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে চাপ বাড়বে। সুতরাং যাদের হাতে সময় আছে তারা টার্গেট রাখবে প্রতি সপ্তাহের জিনিস প্রতি সপ্তাহে করে নেওয়া। যাদের অতিরিক্ত সময় আছে তারা পারলে এক্সট্রাও করে নিতে পারে। অতিরিক্ত করলে আমি সেক্ষেত্রে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো, এক্সট্রা মানে আগিয়ে থাকতে পারে, যে ক্লাস হচ্ছে তার থেকে আগে, কোনো সমস্যা নেই। দরকার হলে আমি প্রিভিয়াস ব্যাচে অ্যাডও করে দিতে পারি, তাতে কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবারে রিভিশনের বিষয়টা আসি। প্রথমত হলো যে নোটগুলো যখন তৈরি করবে, আমি বলেছিলাম কীভাবে ভূমিকা লিখতে হয়, উপসংহার কীভাবে লিখতে হয়, সেগুলো খেয়াল রাখবে, এবং একটা নোটের যেগুলো ভাইটাল পার্ট যেগুলো আছে সেগুলো তোমাদের শিখতে হবে। যে ধরা যাক ভিক্ষুণী সংঘের নোটের ভাইটাল পার্ট হচ্ছে 8টি অষ্টগুরু ধর্ম। অষ্টগুরু ধর্ম 8খানাই লিখতে হবে, এবং সেগুলো সিরিয়াল মেনটেন করতে হবে। মানে 1 নাম্বারটা 1 নাম্বারই থাকবে, 5 নাম্বারটা 5 নাম্বারই থাকবে, এটাকে সাফল করতে গেলে হবে না, এটা খেয়াল রাখতে হবে। এবং অষ্টগুরু ধর্মটা যদি কেউ ঠিকঠাকভাবে লিখতে পারে সে কিন্তু ভালো নাম্বার পাবে। প্রত্যেকটা নোটের একখানা মানে কোর জিনিস আছে, মানে হৃদয়ে বলা যেতে পারে। ধরা যাক ফার্স্ট কাউন্সিলের নোটটা, ফার্স্ট কাউন্সিলের মধ্যে আনন্দের প্রতি যে অ্যাকিউজিশনগুলো লাগানো হয়েছিল 5টা না 6টা, ওইটা হচ্ছে কোর জিনিস। মানে তোমরা নিজেরা ভাবো, ধরো তোমরা হচ্ছে এক্সামিনার, খাতা চেক করছো, তোমার তো মনে হয় আরে ওই 5টা ঠিকঠাক লিখেছে, এটা একটা ইমপ্রেশন তৈরি হবে। সেকেন্ড কাউন্সিলের হচ্ছে দশবস্তু, ওটা ঠিকঠাক লিখতে পারলে ইমপ্রেশন তৈরি হবে। থার্ড কাউন্সিলের হচ্ছে যেটা 9 জায়গায় যে ধর্মদূত পাঠিয়েছিল, এইরকম। তো প্রত্যেকটা নোটেরই এরকম কোর কিছু জায়গা আছে, এটা যতক্ষণ না পড়ছো এবং পার্টিকুলার যতক্ষণ না লিখছো ততক্ষণ এটা তৈরি হবে না। নোটগুলো মানে বুঝতে হবে ধাতগুলো, এবং প্রত্যেকটা সাবজেক্টের একটা মানে একটা সিস্টেমে চলে, তার একটা ট্র্যাডিশন থাকে যে এইটা লিখলে ভালো হবে। তো সেইটা পালি পড়ছো, সেই জায়গাগুলো বুঝতে হবে, এবং সেগুলো তখনই বুঝতে পারবে যখন নোটগুলো লিখে দেখাবে। তো প্রত্যেকে চেষ্টা করো প্র্যাকটিস করার। হিস্ট্রি পোর্শনের লেখা তো আমি দীর্ঘদিন কোনো লেখা পাচ্ছি না, তো যারা তৈরি করেছো লেখাগুলো দাও, এবং যারা তৈরি করোনি চেষ্টা করো যতটুকু হয় তৈরি করার। এখনও সময় আছে যথেষ্ট এক্সামের, কিন্তু ওই সময় আছে বলে ফাঁকি দিলে হবে না।
আচ্ছা, এবারে আরেকটি গুরুতর বিষয়, সেটা হচ্ছে যে কোশ্চেন সিলেকশনের একটা ব্যাপার আছে। তোমরা এখনো পর্যন্ত অনেকে তোমাদের একটাই এক্সাম নেওয়া হয়েছিল, পরে প্রচুর এক্সাম নেওয়া হবে। এক্সামের ক্ষেত্রে কোশ্চেন সিলেকশন একটা ভাইটাল বিষয় চলে আসে। কোন নোটটা থেকে ভালো নাম্বার পাওয়া যায় সেইটা তোমাদের বুঝতে হবে। ধরো লাইফ অফ বুদ্ধা কোশ্চেন এসেছে আর ভিক্ষুণী সংঘ কোশ্চেন এসেছে, এই দুটোর মধ্যে ভিক্ষুণী সংঘ নোটটা লিখলে ভালো নাম্বার পাবে। কেন? তার কারণ হচ্ছে লাইফ অফ বুদ্ধার ওপরে বড় বড় বই আছে, ওইটুকু নোটে যাই লেখো না কেন টিচারের মন জোগাবে না তার। আবার ধরো রিলিজিয়াস কন্ডিশনের নোট এসেছে আর ওদিকে ফার্স্ট কাউন্সিল এসেছে, ফার্স্ট কাউন্সিল থেকে নাম্বার বেশি পাবে। এগুলো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেকশন থেকে বলে দেবো যে কোনটা ভালো নোট, এগুলো তোমরা নোট করে রাখবে। এটা পরে যাচ্ছি। আর একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে কেন আমি প্র্যাকটিসের কথা বলছি। তার কারণ হচ্ছে যে একটা নোটে একজন হয়তো ভালো লিখছে, কিন্তু অন্যজন সেটা ভালো লিখতে পারবে না। এটা আমি আমার যতদিনের পড়ানোর এক্সপিরিয়েন্স আমি লক্ষ্য করেছি। তো তোমরা যত প্র্যাকটিস করবে তত এটা ক্লিয়ার হবে যে কার কোন নোটটায় দখল ভালো আছে। তো এই জন্য প্র্যাকটিস করো, তাতে তোমাদের মানে কোশ্চেন সিলেকশনের জন্য এ হবে। এবং আমি পার্টিকুলার বলে দেবো, ধরো একটা নোটেরই আমি যখন দেখলাম উপর জোপরে 2-3 বার ভুল করছে, তখন বললাম যে তুমি এইটি তোমার লাস্ট প্রেফারেন্সে রাখবে। ধরো কোশ্চেন সিলেকশন করছো, যে এইটা তোমার জানা থাকবে যে এই নোটটা থেকে আমি ভালো নাম্বার পাই বা এই নোটটা আমি ভালো লিখতে পারি। সেটা তখনই হবে যখন লেখাটা 2-3 বার করে দেখানো হবে। তো সুতরাং প্রত্যেকে যতটুকু সময় আছে চেষ্টা করো প্র্যাকটিস করা। এবং এক্সাম তো হবে, থরলি এক্সাম হবে, মানে পরবর্তীতেও আবার হিস্ট্রি পোর্শনে আমি এক্সাম নেব, বা গ্রামার মানে পালি পোর্শনের এক্সামে 2-একটা আমি বলে দিলাম, কিছু বাংলা নোট ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে এইভাবে হবে। তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো, পরবর্তীতে কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোন নোট থেকে ভালো নাম্বার আসে এবং আমি কোন নোটে ভালো লিখতে পারি, এরকম ব্যাপার আছে। এগুলো মাথায় রাখবে। এবং কোন নোটের কোনটা ভালো জায়গা, কোন জায়গাগুলো মিসিং করলে হবে না, এগুলোও তোমাদের বুঝতে হবে যে এইটা হচ্ছে ভাইটাল পার্ট এই নোটে, এটাকে ভালো করে তৈরি করতে হবে। এবার আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশন ধরে বলে দিই। ফার্স্ট সেকশনে যেটা আছে, সাজেশানটা থেকে আমি বলছি না, ওটা তোমরা একটু নিজেরা দেখে নিও। 23-এ যেমন লাইফ অফ বুদ্ধা এসে গেছে, তো সুতরাং ওটা একটু কমতি দিতে পারো, তবে পড়ে রাখলে ভালো, নোটটা তৈরি না করলেও ঠিক আছে। তো এবং লাইফ অফ বুদ্ধার থেকে ভালো নাম্বার আসে না, এটা তো আমি প্রথমেই বলেছি। ভিক্ষুণী সংঘ এবারের জন্য ইম্পর্টেন্ট আছে, এবং ভিক্ষুণী সংঘ নোটটা থেকে মোটামুটি ভালোই নাম্বার পাওয়া যায়। আমি ধরো মানে উত্তম, মধ্যম আর অধম এরকম যদি ক্লাসিফাই করি, ভিক্ষুণী সংঘের নোটটা মোটামুটি মধ্যম এবং উত্তমের মাঝামাঝি, মানে মধ্য উত্তম এরকমভাবে লিখে রাখতে পারে। আর হ্যাঁ, এটা উত্তম তখনই হবে যখন ওই পালি কোটেশনগুলো দেবে, মানে উইথ পালি কোটেশন লিখলে এটা একদম উত্তম নোট, লিখলে দারুণ 23-24 পেয়ে যাবে। হলো, এটা উত্তমের মধ্যেই রাখতে পারো, কিন্তু উইথ পালি কোটেশন। আচ্ছা, এইখানে একটা বিষয় শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বলে রাখি। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু একটু লিটারেচার পোর্শনের কোশ্চেনগুলো একটু ভালো হয়, মানে নাম্বারটা বেশি পাওয়া যায়। ধরো এইখানেই পঞ্চবর্গীয় ভিক্ষু প্রসেনজিৎ থেকে ওখানে থেরগাথা, থেরিগাথা, মহাবজ্ঞ, দীর্ঘবংশ, মহাবংশ, মানে গ্রন্থবাচক যেগুলো আছে ওইগুলো থেকে নাম্বার ভালো আসে, এটা নোট করে রাখো। ওটা তোমাদের একটা প্রায়োরিটি থাকবে পড়ার সময়। এরপরে সেকেন্ড ইউনিট থেকে প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়ার মধ্যে রিলিজিয়াস কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন, সোশিও ইকোনমিক কন্ডিশন, এই 3টে আছে। এগুলো থেকে দীর্ঘকাল কোনো কোশ্চেন আসেনি, 18তে এসেছে রিলিজিয়াস কন্ডিশন, কিন্তু এগুলো খুব ফ্রিকোয়েন্টলি গ্র্যাজুয়েশন এমএতে কোশ্চেন আসে আমাদের। কেন বিসিএসে আসেনি জানি না, হঠাৎ এইবারই দেখো দিল কোশ্চেনগুলো। তো এখান থেকে কিন্তু রিলিজিয়াস কন্ডিশন থেকে ভালো নাম্বার আসে, পলিটিক্যাল কন্ডিশন থেকে ভালো নাম্বার আসে, সোশিও ইকোনমিক কন্ডিশনটা অতটা ভালো না। এগুলোকেও উত্তম বলতে পারো, মানে প্রথম দুটো, বাকিটা হচ্ছে মধ্যম।
সোশিও ইকোনমিক কন্ডিশন হচ্ছে মধ্যম। রিলিজিয়াস কন্ডিশন এবং পলিটিক্যাল কন্ডিশন ভালো, আর ওটা হচ্ছে মিডিয়াম সোশিও ইকোনমিক কন্ডিশন। আশা করি প্রত্যেকে লিখছো, না লিখলে একটা অনেক বড় জিনিস মিস করে যাবে। এবারে হচ্ছে থার্ড সেকশন। আচ্ছা, হ্যাঁ, থার্ড সেকশন। রয়্যাল প্যাট্রোনেজের মধ্যে থেকে অশোক এবং কনিষ্ক দুটোই ভালো লোক, উত্তম বলতে পারো। অশোকের নোটটা তো খুবই সুন্দর লেখা, মানে এইটুকুর মধ্যে এত গুছিয়ে জিনিসগুলো লেখা, এটাকে বলা চলে অতি উত্তম নোট। মানে এটা অবশ্যই অপশানে মানে প্রায়োরিটিতে রাখবে তৈরি করার সময়। এবং যেগুলো আমি উত্তম বলে বলছি সেগুলো একটু ভালো করে চেষ্টা করে তৈরি করা। কনিষ্কের নোটটাও ভালো, কিন্তু এইটার মধ্যে একদম অতি উত্তম নয়। পরবর্তীকালেও তোমাদের যখন লিঙ্গুইস্টিক্স পোর্শন বা অন্যান্য কিছু পড়ানো হবে, আমি বলে দেবো কোনটা খুব ভালো লেখা, তোমরা বুঝতে পারবে না কোনটা ভালো। কাউন্সিলের যে নোটগুলো আছে 4B ক্লাসের আছে, সেকশানের বদলে ক্লাস বললে ভালো হয়। 4B সেকশান, 4B যে ক্লাস নাম্বার। এখানে সঙ্গীতিগুলো প্রত্যেকটা সঙ্গীতই ইম্পর্টেন্ট, মানে একদম অতি উত্তম নোট। সঙ্গীতি আসা মানে সঙ্গীতিটাকে আগে সঙ্গীতি লিখবে, সঙ্গীতি নোটগুলো, এবং এগুলোকে আগে তৈরি করে নেবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রত্যেকটা সঙ্গীতই একদম মানে চরম নোট আছে। তো আমি একদম 4 আর 5 স্কিপ করে যাচ্ছি, কারণ দুটোই সঙ্গীতই আসে। 5-এ থার্ড, ফোর্থ কাউন্সিল আছে, প্রত্যেকটা কাউন্সিলে একদম অতি উত্তম নোট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 6B স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম। এই নোটগুলো ভালো না, এটা অধম ক্যাটাগরির নোট। তার কারণ হচ্ছে এই টপিকগুলোর ওপরে এত তথ্য আছে, এইটুকুনি লিখে জোগানো যাবে না। মানে বৌদ্ধ ধর্ম উত্থানের কারণে এবং পতনের কারণে রিসেন্ট ইয়ারে এসেছে 21-22 করে। এইগুলো আসলে চেষ্টা করবে আদার্স যেগুলো আছে সেগুলোকে অ্যাটেন্ড করে, ওখান থেকে ভালো নাম্বার পাবে। আমি বলছি না যে মানে মানে অন্য নোটগুলো ভুলে গেছো, মনে পড়ছে না পরীক্ষার হলে, তখন এইটাকে লিখবে না, ওইরকম করো না। কিন্তু যখন দুটোই লেখা আছে, মানে দুটোই পারবে, তখন ওইগুলোকে লিখবে, এইগুলোকে না, অধমগুলোকে না। এরপরে হচ্ছে আচ্ছা, এটা শর্ট নোট আছে। হ্যাঁ, শর্ট নোটের এখানে একটুখানি বলে দিই, বুদ্ধিস্ট সেক্ট যেগুলো আছে, এই কাশ্যপীয় টাশ্যপীয়, এইগুলো যে অধম ক্যাটাগরির শর্ট নোট, এগুলো থেকে লিখলে ভালো নাম্বার পাবে না। চেষ্টা করবে ওই গ্রন্থ নাম অথবা জায়গার নাম, স্থানের নাম, ওগুলো তবু মিডিয়াম বলা চলে। আর এইগুলো একদমই মানে যদি সম্ভব হয় বাদ দেবে অন্যগুলো পড়া, মানে একদম না যদি তৈরি হয় তাহলে এইগুলো তখন অপশানে রাখতে হবে। হ্যাঁ, আবার এইটা বললাম বললে এগুলো তৈরি করবো না এরকম করো না, তৈরি সবই করবে। আমি শুধু কোশ্চেন সিলেকশনের জন্য বলছি, যেখানে সবগুলোই পারবে সেখানে প্রায়োরিটি থাকবে গ্রন্থের নামগুলো, তারপর হচ্ছে জায়গার নাম, ব্যক্তির নাম, ওই সবগুলো। লাস্ট প্রায়োরিটি হচ্ছে যে ইয়েগুলো, বৌদ্ধ যে শাখা, ওইগুলো। এবারে আসছে থার্ড ইউনিট, সপ্তম ক্লাস 7B। এখান থেকে লিটারেচার পোর্শন শুরু হচ্ছে। লিটারেচার পোর্শনের নোটগুলো কিন্তু খুবই ভালো লেখা, মানে এগুলো প্রায় প্রতিটাই মানে উত্তম শ্রেণীর নোট আছে, এবং কিছু কিছু নোট খুবই ভালো, যেমন বিনয় পিটকের নোটটা হচ্ছে একেবারে অতি উত্তম। তারপরে অভিধর্ম পিটকের নোটটা হচ্ছে অতি উত্তম নোট, মানে 8B যেটা আছে এইটা, 8 না 9B। কিন্তু সূত্র পিটকের নোটগুলো অধম শ্রেণীর, অধম বলবো না, মানে ওই মিডিয়াম বলা যায়। মানে এই যে এনি ওয়ান নিকায় বা দীর্ঘ নিকায়, এই টাইপের নোটগুলো মোটামুটি মিডিয়াম, খুব একটা ভালো নয়, বা অধমও বলা চলে। আমি প্রেফার করবো এগুলো না লেখার, এবং আমি ক্লাসেও বলেছিলাম যেগুলো দরকার নেই। কিন্তু এইখানে শর্ট নোটগুলো আবার চরম, মহাবর্গ, তুল্যবর্গ, ধনপদ, এগুলো একদম ছাঁকা নাম্বার আসে এইগুলোতে। এইসব নিকায়গুলো চলছে, এটা একটু স্লো হয়ে গেছে কোনো কারণবশত।
অভিধর্ম পিটকের লেখাটা খুবই ভালো লেখা, অতি উত্তম বলা চলে। এরপর হচ্ছে অনুপিটক। অনুপিটকের লেখাটা মোটামুটি অধম শ্রেণীর নোট, মিলিন্দ প্রশ্ন যেটা, এটা না লেখাই ভালো আমি বলবো। অনুপিটক বোধহয় এসে গেছে না, 23-এ না 22-এ মনে হয় এসেছে, যাই হোক। এরপর হচ্ছে কমেন্টারির বুদ্ধঘোষ বুদ্ধদত্ত একদম অতি উত্তম শ্রেণীর নোট, মানে এইগুলো তোমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে কোশ্চেনের ক্ষেত্রে। দুটোই, বুদ্ধঘোষ এবং বুদ্ধদত্ত ভীষণই ভালো লেখা, তবে কঠিন আছে। অ্যাকচুয়ালি তোমরা মিলিয়ে দেখবে যেগুলো ভালো নোট, মানে যেগুলো অতি উত্তম, সেগুলো কঠিন বেশি। ডেফিনেটলি কঠিন জিনিসটাই থেকেই তো নাম্বারটা ভালো পাওয়া যাবে না। ইজি লেখা থেকে খুব একটা মানে কায়দা করা যায় না। এই গেল। লাস্ট হচ্ছে বংশ সাহিত্য। বংশ সাহিত্যর নোটটাও বলা চলে অতি উত্তম, খুবই ভালো লেখা। তো যেগুলো এই অতি উত্তমগুলো সেগুলো একদম ফার্স্টে, তারপরে উত্তম, তারপরে মধ্যম, আর অধমগুলো তো বলবো না লিখলেই ভালো। মানে একদম যদি দায়ে পড়ে দেখছো যে কমন নেই, তখন গিয়ে ওগুলো অ্যাটেন্ড করবে। স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম, লাইফ অফ বুদ্ধা, সূত্র পিটকের নোট, এইগুলো হচ্ছে, বা মিলিন্দ প্রশ্ন, এইগুলো হচ্ছে একদম লাস্টে। যদি কোনোটাই চারটের মধ্যে কমন পাচ্ছ না, বা ভুলে গেছো, অনেকের পরীক্ষার হলে বুদ্ধিভ্রংশ হয়, মনে করতে পারছো না, তখন গিয়ে ওইগুলো লিখবে। আদারওয়াইজ মানে অতি উত্তম, নাহলে উত্তম, নাহলে মধ্যম শ্রেণীর নোটগুলো। আশা করি প্রত্যেকে লিখে নিয়েছো। যদি কেউ লিখে না থাকো, যে নোট করেছো পারলে একটু গ্রুপে শেয়ার করো। আচ্ছা, এবারে এখানে আমার বক্তব্য শেষ হলো। এবার ওভারঅল আমি যা কিছু বলার, আর বলা চলে কিছু বলার নেই। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। স্যার বলছি যে এই লাস্ট ইয়ার বিনয় পিটক আর সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে এসে গেছে, এগুলো কি স্যার মোটামুটি রিডিং করে রাখবো তো বটেই, মানে ভালো করে কি লিখে লিখে তৈরি করা দরকার আছে, বা এগুলো থেকে একটু শর্ট নোট দেখো, সেরকম ভাবে আসছে না? এই কথাটি সবাই জিজ্ঞাসা করছে। বিষয় হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কিন্তু রিপিটেশন হয়। ইউনিভার্সিটির রুল হচ্ছে 17% রিপিট করা যায় 100-র মধ্যে, এবং তোমাদের এক্সাম 200 নাম্বার, 17 দুগুণে 34 নাম্বার। আমি বিএসসির রুলস আবার জানি না, সেটা অন্য কথা, কিন্তু বলা চলে এটা ট্র্যাডিশন না, রিপিট করা যায়, এবং রিপিট হয়েছে। কোন এক বছর বিসিএসের মনে হয় উর্দুতে পুরো আগের বছর দিয়ে দিয়েছিল, এটা কি হয়েছিল 21-এ না কবে। যাই হোক, পালিতে ওরকম হবে না, কিন্তু রিপিট করা যায়। এবং দেখো, সেকেন্ড কাউন্সিল বোধহয় পরপর 3 বছর এসেছে, প্রতিবারেই এক আধটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থাকে। তো সুতরাং একদম ছেড়ে দেওয়াটা কিন্তু বোকামো হবে। আমি তোমাদের প্রত্যেককে বলেছি যে প্রতিটা নোটই ভালো করে পড়বে, আর যেগুলো সাজেশানে দেয়া হয়েছে বা প্রিভিয়াস ইয়ার চেক করে কিছু নোট একদম এক্সামে লেখার মতো তৈরি করবে। ছেড়ে দেওয়া যাবে এটা কোনো কিছুই এরকম নেই। প্রতিটাই ভালো করে পড়তে হবে, দাগ টাগ দিয়ে লিখে, যে যেভাবে ভালোভাবে পড়ো সেইভাবে করবে। এবং বলা চলে কোর জিনিসগুলো যেন মনে থাকে, কেন সেগুলো কাজে লাগবে। ধরো বিনয় পিটক এসে গেছে বলে যদি কেউ বিনয় পিটক পড়বো না, এটা কোনো কথা হলো? শর্ট নোটগুলোর জায়গাতে ওগুলো কাজে লাগবে। অশোক কনিষ্ক, ওইগুলো গিয়ে কাজে লাগে। লাইফ অফ বুদ্ধা, মানে কেউ যদি বলে যে হ্যাঁ 23 এসে গেছে লাইফ অফ বুদ্ধা পড়বো না, তার তো বলা চলে পালি পড়া বৃথা। মানে বেসিক ওইটুকু তো, মানে ওই নোটটা কেন, পারলে 20 পাতার বুদ্ধ জীবনী যদি কেউ পড়ে রাখে, তার পালি সাহিত্য পড়তে অনেক উপকারী হবে। আর কার কিছু প্রশ্ন আছে? এই সেকশানে কিন্তু ক্লাস আর হবে না, আজকে লাস্ট ক্লাস, সুতরাং যেমন যা ইয়ে আছে জিজ্ঞাসা করে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে তাহলে।